হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো ক্লাস 9 স্টুডেন্টস, আশা করি এই সময় অর্থাৎ এই নভেম্বরের মাঝামাঝিতে তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। তো আমি তোমাদের ম্যাথামেটিক্সের উপর অর্থাৎ অঙ্কের ওপর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের বলছি কিছু অবজেক্টিভ আজকে আমি ডিসকাস করব। তো শুরু করা যাক। আমি এখানে কোশ্চেন লিখে রেখেছি, সেভাবে তোমাদের ডিসকাস করে তার উত্তর বুঝিয়ে দেব। এমসিকিউ, প্রথমটি এমসিকিউ আছে। এমসিকিউ এর ডিটেলস কিছু লিখতে হয় না, তবু তোমাদের বোঝাতে গেলে আমাকে অনেক কিছু লিখতে হবে, সেগুলো তোমরা দেখে নাও। তো প্রথম প্রশ্ন আছে, একটি অসাধু ব্যবসায়ী যে কিলোগ্রাম বাটখারা ব্যবহার করেন তার প্রকৃত ভর 300 গ্রাম। ওই বাটখারা ব্যবহার করে তিনি যা লাভ করেন তা হলো, ওই যে বাটখারা মূলত 900 গ্রাম কিন্তু লোককে দেখাচ্ছেন উনি 1 কিলোগ্রাম মানে কত, 1000 গ্রাম। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, মাথায় রাখবে, কিন্তু বাটখারার মূল ওজন 900 গ্রাম। তাহলে তিনি ওই বাটখারা ইউজ করে প্রতি মুহূর্তে তিনি কত পার্সেন্ট প্রফিট করছেন, এখানে পার্সেন্টে উত্তর আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 900 গ্রাম উনি পাবলিককে দিচ্ছেন কোনো দ্রব্য দিয়ে, আসলে দাম নিচ্ছেন কত গ্রামের, 1000 গ্রামের দাম নিচ্ছেন। আমি সংক্ষেপে বলছি, বোঝাচ্ছি। অর্থাৎ ওনার লাভ হচ্ছে কত গ্রাম, ওনার লাভ হচ্ছে এই 900 জায়গায় 1000 দেখাচ্ছেন, 100 গ্রাম লাভ হচ্ছে, অর্থাৎ 100 গ্রামের মূল্য লাভ হচ্ছে। তা মূল্য না বলে আমি সরাসরি যদি বলি, অতএব ওনার 900 গ্রামে লাভ হয় সমান সমান 100 গ্রাম বলতেই পারি। অর্থাৎ 900 গ্রামের মূল্যে লাভ হয় 100 গ্রামের মূল্য। তো আমাদের এভাবে এই ভাষায় লিখলেও পার্সেন্টেজ চলে আসবে। অতএব 1 গ্রামে লাভ হয়, ঐকিক নিয়ম তোমরা জানো, 100/900 গ্রাম। অতএব হাজার না, আমরা শতকরা বের করলে 100 গ্রাম বের করি, তাহলে 100 গ্রামে ওনার লাভ হবে কত, 100 ইন্টু 100 বাই, এখানে যা আছে তার সঙ্গে 100 গুণন, বাই 900 গ্রাম। তো 0 0 0 0 কাটলাম, 100কে 9 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই তোমরা জানো 9 11 99 আর 1 100, এত গ্রাম লাভ হলো। তার মানে ওনার লাভের হার কত হলো, লাভের হার হলো 11/1/9%। এই হলো লাভের হার। তা তোমরা এই কথাগুলো আরও শর্ট করে করবে। এমসিকিউ করার মেথড আমি আরও অনেক, যারা দেখোনি তারা আমার আগের ভিডিওতে দেখবে, পরিমিতির ভিডিওতে বিশেষ করে করা আছে। তো সেইভাবে পাশে বক্স করে রাফটি করলে কিন্তু উত্তর লেখার সময় বাদিকে যে পার্টে উত্তর লিখবে, যদি কেউ বুঝে থাকো সে বুঝবে, তা আনসারটা লিখবে। আনসার অপশান ডি আমাদের মিলে গেল, লক্ষ্য করো। শুধু অপশান ডি লিখবে না, 11/1/9% লিখে এটা আন্ডারলাইন করবে। এই হলো তোমাদের অঙ্কটি হয়ে গেল। উত্তর কিন্তু এইভাবে অপশান এবং তার সঙ্গে যা লেখা আছে সেটা সহ লিখবে। এই হলো প্রথম প্রশ্ন। এবার আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, দেখি সেকেন্ড কোশ্চেনে কি আছে। লক্ষ্য করো, এখানে বলা আছে যে x = 2t² আর y = 2t + 1। এই যদি হয় তাহলে x ও y এর মধ্যে সম্পর্কটি হবে এই 2x = y + 1² না 2x = y - 1² না 2y = এবার y দিয়ে x + 1² না 2y = x - 1²। যখন এরকম অঙ্ক থাকবে যে দুটো রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলে, সেই রাশি দুটোকে ছাড়া বাকি যে রাশি আছে অজ্ঞাত রাশি, এখানে যেমন অজ্ঞাত বাকি কি আছে, টি এর মান কোনো একটি থেকে বের করে আরেকটিতে বসালে দেখবে তোমাদের সম্পর্ক বেরিয়ে আসবে। তো আমি এটা দিয়ে স্টার্ট করছি যে y = আমাদের কি দেওয়া আছে, 2t + 1। তার মানে কি আমি বলতে পারি y - 1 = 2t। তো এখান থেকে বলো দেখি যে y - 1/2
ইকুয়াল টু কী হলো টি, তার মানে আমরা টি এর মান কী পেলাম ওয়াই মাইনাস 1/2। এই মানটি এক্সের যে সম্পর্ক আছে তার ওখানে বসে। এক্স ইকুয়াল টু কী ছিল 2t², তো এক্স ইকুয়াল টু কী হবে 2t² মানে এই মানটি কী লিখবো আমি ওয়াই মাইনাস 1/2। এই যে লক্ষ্য করো টি এর মান ওয়াই মাইনাস 1/2 সেটি বসালাম, তার মাথায় স্কোয়ার আছে দিতে ভুলবে না। তো লক্ষ্য করো এক্স ইকুয়াল টু 2 থাকলো ইন্টু এটিকে যদি আমি ভেঙে লিখি, ভেঙে বলতে এটা হোস করে রাখলাম 2 এর স্কোয়ার কত হয় 4, তো 2 দিয়ে 4কে কাটলে এখানে 2 থাকে, 2 দিয়ে যদি বজ্রগুণন করি তাহলে আমরা কি পেলাম 2x ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। লক্ষ্য করে এটি কার সঙ্গে ম্যাচ করছে, কার সঙ্গে এই নাম্বারের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে আনসারের জায়গায় তোমরা লিখবে কি করে, আনসার অপশান বি, শুধু অপশান লেখা যাবে না, 2x ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, বাস এরকম ক্লিয়ার। পরের অঙ্কটি লক্ষ্য করো, এখানে কোশ্চেনে আছে যে লগ এক্স যার বেস হলো x² প্লাস লগ ওয়াই যার বেস y², এই পুরো রাশিটির মান 0, 4, -1 না 1। তাহলে শুরু করি। লগ এক্স এখানে x² প্লাস লগ ওয়াই এখানে y², এই পাওয়ার সহ এটি হচ্ছে বেস। এই কনফিউশন দূর করার জন্য আমি তোমাদের বুদ্ধি বলেছিলাম যে সবসময় লগের জি একটু বড় করে লিখবে, তাহলে লগের মূল রাশি এবং তার বেস বা নিধান লেখার সুবিধা হবে। নিধান একটু ছোট করে লিখতে হয়। তো লগের একটি নিয়ম তোমরা জানো, যদি আমি 1/, লিখি তাহলে নিধান উপরে যায় আর উপরের রাশিটি নিধান হিসাবে বসে। তাহলে আমি কি লিখতে পারি লগ x² যখন বেস এক্স, এখানেও আমি লিখতে পারবো কি 1/, যদি লিখি তাহলে লগ সূত্রগুলো মনে করে দেখো y² বেস কি ওয়াই, যে সামনে যদি স্কোয়ার থাকে সে কোথায় চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে 1/2 লগ এক্স যার বেস এক্স প্লাস এখানে 1/2 লগ ওয়াই যার বেস ওয়াই। লগ এক্স উইথ বেস এক্স বা লগ ওয়াই উইথ বেস ওয়াই বা লগ এ বেস এ সবগুলোর মান কি হয় 1। এরকম যদি থাকে এখানে একই রাশি থাকে তাহলে মান কত হয় 1। তার মানে আমরা পাচ্ছি কি 1/2 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু 1, মানে এখানে হাফ এখানে হাফ, হাফ আর হাফ যোগ করলে কত হবে 1, বা লসাগু করে তোমরা বুঝতে পারো 1। তার মানে আমার অপশন কোনটি আসলো ডি। তাহলে আনসার কি লিখব ডি আর 1। এই এমসিকিউ সলভ করার নিয়ম আমি আগেও বলছি, এখানে সংক্ষেপে বলি। তোমাদের পেজকে এইরকম করে তোমাদের পেজ শুরুতে তোমরা এইভাবে এদিকে 30% এদিকে রাখবে 70%। এই 30%-এ লিখবে আনসার আর এই 70%-এ লিখবে ক্যালকুলেশন লিখতে পারো বা রাফ ওয়ার্ক। তো এই অঙ্কটা করবে তোমরা এখানে যত শর্টে পারো, কোনো অসুবিধা নেই। আর উত্তরটা এই উত্তরটুকু লিখবে এখানে। ধরো এটি অঙ্ক আছে 3 নম্বর, তো 3 নম্বর লিখবে কি আনসার D1। এইভাবে করবে, এখন থেকে প্র্যাকটিস করবে, কারণ মাধ্যমিকে 9-এর স্টুডেন্টদের যখন মাধ্যমিকে পরীক্ষা দেবে তখন তোমাদের এই নিয়ম ফলো করতে হবে। আমার আগের ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে নিশ্চয়ই এটা পাবে। এবার পরের অঙ্কে আসি। এবারে বলা আছে কোশ্চেনটি দেখো যে x⁴x √x, এই x কিন্তু রুটের ভেতরে নয় বাইরে, ইকুয়াল টু x√x⁴x। যদি এরকম হয় তাহলে x এর মান কত? আচ্ছা, তোমাদের এখানে একটি কথা আমাকে বলতেই হয়। ধরো x⁴2⁴ যদি হয়, পাওয়ারের উপর পাওয়ার হলে আমরা কি করি, সেই রাশি দুটো গুণ করি, সংখ্যা দুটোকে গুণ করি। তাহলে সেই হিসাবে এখানে x আর √x গুণ সম্পর্কে আছে। আমি এখান থেকে সরাসরি করছি।
তাহলে আমি এই রাশিটিকে এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার এক্স, কারণ এই পাওয়ার গুণ হয়, গুণ হলে তো এক্স রুট এক্সই হবে। লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার ডান দিকের অংশ দেখো এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স আছে, পাওয়ারটা সেম হলো। যখন কোনো সূচকের পাওয়ার সেম হয় তখন সেই সেম পাওয়ার আমি ক্যান্সেল করে দিতে পারি। দিলে আমরা কি পাচ্ছি? এক্স টু দি পাওয়ার রুট এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স। এই হলো আমার এখনকার মানে অবস্থা আসলো। এই পাওয়ারটা বাদ দিলাম। তো এখানে একটি ব্যাপার আছে, এক্স টু দি পাওয়ার রুট এক্স ইকুয়াল টু এই কথার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স রুট মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে হাফ আর 1 গুণের সময় কি হয়? যোগ হয়। যখন এই গুণ সম্পর্কে এখানে তখন পাওয়ারের কী হয়? যোগ হয়, যদি বেস দুটো সেম হয়। তাহলে এক্স টু দি পাওয়ার রুট এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2 যোগ করলে 3/2 হয়। তার মানে এখানে এক্সের পাওয়ার রুট এক্স, এখানে এক্সের পাওয়ার 3/2। তাহলে রুট এক্স ইকুয়াল টু কী পেলাম আমরা? পাওয়ারের সমান 3/2। তাহলে এক্স ইকুয়াল টু এদিকে রুট তুলে ওদিকে স্কোয়ার হবে, 3/2 হোল স্কোয়ার মানে কত হলো? 9/4। এই হলো এক্সের মান। এটা তো আর এমসিকিউ না, যখন উত্তর আসবে সেখানেই আমাকে লিখতে হবে। ঠিক আছে, এবারে 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বর প্রশ্ন লক্ষ্য করো যে ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও কোণ বিএসি 50 ডিগ্রি হলে কোণ বিওসি কত? তো যাই হোক, আমি যখন বোঝাচ্ছি আমি রাফলি তাড়াতাড়ি করার জন্য আমি হাতেই আঁকাচ্ছি, তোমরা স্কেল পেন্সিল দিয়েই আঁকাবে। ত্রিভুজ এবিসি অঙ্কন করছি আমি। অন্তঃকেন্দ্র মানে হচ্ছে এই ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত আছে, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এই হচ্ছে অন্তঃকেন্দ্র ও। তো বি, এটি হচ্ছে বি, এটি হলো সি, আর এই হলো সি আমি যুক্ত করলাম, এটি হচ্ছে এ। এখানে বলে রাখি, কোনো ত্রিভুজে অন্তর্বৃত্ত অঙ্কন করার সময় আমরা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, এই কোণকে সমদ্বিখণ্ডিত করি। তার মানে এই কোণটুকু হচ্ছে এই পূর্ণ কোণের হাফ, আর এখানে এই ছোট কোণটি হচ্ছে পূর্ণ কোণের হাফ। তো এই কোণটির মান দেওয়া আছে কত? 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে আগে আমি তোমাদের বলতে চাই যে এই কোণ এবিসি, এই পূর্ণ কোণ আর এই পূর্ণ কোণের যোগফল কত? কোণ এবিসি প্লাস কোণ এসিবি, এই পুরো কোণটি আর এই পুরো কোণের যোগফল হচ্ছে ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 থেকে আমরা এ মাইনাস করব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি কত হচ্ছে? 130 ডিগ্রি। তো আমি যদি হাফ দিয়ে এদিকেও গুণ করি তাহলে এখানেও গুণ করব। তাহলে হাফ অফ কোণ এবিসি প্লাস হাফ অফ কোণ এসিবি, তাহলে ইকুয়াল টু এখানেও লিখব হাফ অফ 130 ডিগ্রি। এই যে এ বি সি কোণের হাফ মানে এইটুকু, ও বি সি। তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি। এদিকে লক্ষ্য করো, এই পুরো কোণের হাফ মানে এটি, আমি বলেছি এই কোণকে সমদ্বিখণ্ডিত করে অন্তর্বৃত্ত করা হয়, ইকুয়াল টু এটার হাফ মানে 65 ডিগ্রি। তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি অন্য পেন দিয়ে তোমাদের মার্ক করে দেখাচ্ছি যে এই কোণটি, এই আধা কোণ আর এই অর্ধকোণ, এই দুটোর যোগফল, এই অর্ধকোণটা আর এই অর্ধকোণের যোগফল আমরা পেলাম কত? 65। তাহলে এই ত্রিভুজের মধ্যে 3টি কোণের যোগফল 180। তাহলে এই দুটোর যোগফল যদি আমি পাই, এই দুটোর যোগফল যদি 65 হয়, 180 থেকে মাইনাস করলে এই কোণটি পাবো। তাহলে অতএব ত্রিভুজ বিওসিতে, এবার বিওসি নিয়ে আমরা আলোচনা করছি। কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই যে আমার রেড মার্ক করা কোণ দুটো, অর্থাৎ কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি। তো এই দুটো কোণের যোগফল আমরা কত পেয়েছি? 65 ডিগ্রি। তার মানে মাইনাস করলে আমরা পাবো 115 ডিগ্রি। এটাই উত্তর। অবজেক্টিভ, এটা 2 মার্কসের কোশ্চেনে আসবে।
এটা সংক্ষেপে এরকম ভাষায় লিখবে, তোমাদের যাতে লিখতে অসুবিধা না হয় সেজন্য ডিসকাশন এবং লেখাটাও বুঝিয়ে দিলাম। এবার চলে আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলা আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এক্স, একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যবিন্দু এক্স, মধ্যবিন্দু কথাটি মাথায় রাখবে, এবং শ্রেণীর নিম্ন সীমানা ওয়াই, মধ্যবিন্দু এক্স, নিম্ন সীমানা ওয়াই, ঊর্ধ্ব সীমানা কত। তা আমরা কি কি লিখছি দেখে যাও। ধরি ওই শ্রেণীর, অত কথা লিখব না, সংক্ষেপে লিখব ঊর্ধ্ব সীমানা ইকুয়াল টু, ধরো ইউ ধরলাম, তাহলে অতএব নিয়ম কি, ঊর্ধ্বসীমা যোগ নিম্ন সীমানা বাই টুকে বলা হয় শ্রেণী মধ্যবিন্দু। তাহলে ঊর্ধ্বসীমানা ইউ প্লাস নিম্ন সীমানা ওয়াই বাই টু, এটিকেই বলা হয় শ্রেণী মধ্যবিন্দু বা এক্স। তাহলে এখান থেকে যদি আমি বজ্রগ্রহণ করি কি পাবো, তাহলে ইউ প্লাস ওয়াই ইকুয়াল টু পেলাম 2x, অতএব ঊর্ধ্ব সীমানা ইউ ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই। অতএব আমরা লিখব যে ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমানা সবসময় উত্তর হাইলাইট করবে, এরকম আন্ডারলাইন দিয়ে উত্তর হাইলাইট করবে, অঙ্কগুলো নিট অ্যান্ড ক্লিন লেখার চেষ্টা করবে, কাগজ বাঁচানোর চিন্তা করবে না। এবার আসি আমি পরের কোশ্চেনে। এরকম একটি প্রশ্ন আছে, এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 3/2/3 হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস 9x ইকুয়াল টু 12। আমি সরাসরি এখান থেকে শুরু করছি, আর লিখছি না। তো এক্স মাইনাস এই পার্টটিকে বাদিকে আনলাম, 3 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3, এই লাইনটি মনে রাখবে। এবার যদি উভয় পাশে কিউব করি তাহলে এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 এর কিউব করছি, এদিকেও আমি 3 টু দি পাওয়ার 2/3 তারও কিউব করছি। উভয় দিকে ঘন করে পেলাম বা কিউব করে পেলাম। এ মাইনাস বি হোল কিউবের একটি সূত্র নিশ্চয়ই তোমাদের জানা আছে, এ কিউব মাইনাস বি কিউব মানে 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, এ মানে এক্স, বি মানে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু, ডান দিকের কিউব করলে এই 3 কাটবে, অর্থাৎ থাকবে কি 3 স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো এক্স কিউব, এই পাওয়ার দিয়ে 3 কাটবে, ইকুয়াল টু -3, আর এখানে মাইনাস 3x তো থাকলো, ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু এই রাশিটুকুর মান আমি দাগ দিয়ে রেখেছি 3 টু দি পাওয়ার 2/3, তাহলে এই রাশির পরিবর্তে আমি 3 টু দি পাওয়ার 2/3 লিখতে পারি, ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9। তো এই 3কে আমরা ওইদিকে নিলাম, তাহলে এদিকে থাকবে এক্স কিউব মাইনাস 3x ইন্টু, যখন 3 টু দি পাওয়ার সামথিং আসে আবার 3 টু দি পাওয়ার সামথিং, গুণের সময় কী হয়, পাওয়ারের যোগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 2/3 ইকুয়াল টু 9-এর পাশে এই 3 এসে যোগ হবে। তো আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস 3x ইন্টু, এখানে কিন্তু 3 টু দি পাওয়ার যোগ করে দেখো 3/3 হবে, ইকুয়াল টু 9 আর 3 12, 3/3 মানে কেটে 1, তাহলে 3 3 9x, তার মানে আমরা আলটিমেটলি রাশিটি পেলাম এক্স কিউব মাইনাস 3 3 9x ইকুয়াল টু 12। আমার মনে হয় এটি প্রমাণ করতে বলা হয়েছে।
তাহলে আমরা পাশে, এবার কিন্তু আনসার নয়, লিখবো আমরা প্রুফড। নেক্সট কোশ্চেন, খুব দ্রুত নেক্সট কোশ্চেনে চলে আসলাম। কোশ্চেনে বলা আছে এক বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কোনো দ্রব্য কিনে ধার্য মূল্যে বিক্রয় করলে তার লাভের হার কত? অর্থাৎ ধরো একটি দ্রব্য গায়ের দাম লেখা আছে 100 টাকা, এটা ধার্য মূল্য, গায়ে যেটা প্রিন্ট থাকে তাকে মার্কড প্রাইস বা ধার্য মূল্য বলে বা প্রিন্টেড প্রাইস। তো কোনো ক্রেতা মানে দোকানদার আর কি কেনার সময়, হোলসেল মার্কেট থেকে কেনার সময় তার থেকে 20% ডিসকাউন্টে কিনেছে, অর্থাৎ 80 টাকা দিয়ে সেই জিনিস কিনেছে। কিন্তু আমাদের কাছে এমনি সাধারণ ক্রেতার কাছে বিক্রি করার সময় ওই ধার্য মূল্য মানে প্রিন্টেড প্রাইসে বিক্রি করলো, তাহলে তার লাভ কত থাকবে? সোজা কথায় মনে হয় 20% থাকবে, কিন্তু বিষয়টি তা নয়। এবার ভালো করে লক্ষ্য করো, আমরা শুরুতে লিখব ধরি দ্রব্যটির ধার্য মূল্য সমান সমান 100 টাকা। এই সকল ক্ষেত্রে 100 টাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়, এক্স ধরলেও হবে, তোমাদের ঝামেলা বাড়বে। অতএব ওই বিক্রেতার ক্রয় মূল্য, উনি কিনেছেন 20% ছাড়ে বা ডিসকাউন্টে। 100 টাকার 20% ডিসকাউন্ট মানে কত? 80 টাকা। কিন্তু তিনি ওই দ্রব্যটি, যে দ্রব্যের গল্প করছি আমরা, সেই দ্রব্যটি বিক্রয় করেন ওই ধার্য মূল্যে মানে 100 টাকায়। তাহলে পুরনো কথা ভুলে যাই, উনি কিনেছেন 80 টাকা দিয়ে, বিক্রয় করলেন 100 টাকায়। অতএব তার লাভ হলো নিশ্চয়ই 100 মাইনাস 80 টাকা ইকুয়াল টু 20 টাকা। তাহলে লাভের হার বা শতকরা লাভের হার যাকে বলে, লাভের হার বের করার সূত্রটি আমি বলছি। উপরে লাভের পরিমাণ 20 বাই ক্রয় মূল্য, মাথায় রাখবে এখানে কিন্তু ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য কত? আমরা কিনেছে কত দিয়ে ভদ্রলোক? 80 টাকা দিয়ে, ইন্টু 100%। শতকরা করার জন্য একটা 100% দিয়ে গুণ হয়। তাহলে নিচে কী বসে? ক্রয় মূল্য, সেই জন্য এখানে ছোট্ট করে ক্রয় লিখেছি। তো 20 দিয়ে 80কে কাটলে এখানে 4 হবে, 4 দিয়ে 80কে কাটলে কত? 25। তার মানে কত হলো? 25%। তাহলে ওনার লাভ হলো কত পার্সেন্ট? 25%। তোমরা অঙ্কটি দেখে ভাবছিলে যে ডিসকাউন্ট, যে পার্সেন্ট ডিসকাউন্টে নিয়ে আসছেন ঠিক ওই পার্সেন্টই মনে হয় লাভ হবে। তো দেখতে পাচ্ছি যত পার্সেন্ট ডিসকাউন্টে কোনো দ্রব্য কেনা হয় তার থেকে কিন্তু একটু বেশি লাভ হয়। ব্যবসার আসল রহস্য কিন্তু এরকমই। এবার এটি গেল 8 নম্বর। এবার আসছি আমি 9 নম্বরে। 9 নম্বরের কোশ্চেন আছে, লক্ষ্য করো যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে a, b, b, c, c, a, এবং এই ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক আছে 0,0। তাহলে এই রাশিটির মান কত? যে ত্রিভুজের শীর্ষবিন্দু এই তিনটি, বলো দেখি তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? আমরা কি জানি? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। x1 মানে a, x2 মানে b, x3 মানে c, a প্লাস b প্লাস c বাই 2, কমা x2 y1 প্লাস y2 প্লাস y3। এখানেও আমরা দেখতে পাচ্ছি b প্লাস c প্লাস a বাই 2। এই হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের সূত্র হিসাবে পেলাম। কিন্তু এটি দেওয়া আছে কত? 0,0। তো অতএব আমি লিখতে পারি যে এটির মান 0, এরও মান 0, অর্থাৎ যে কোনো একটি নিলাম, প্রথমটি নিলাম a প্লাস b প্লাস c বাই 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে পাচ্ছি আমরা a প্লাস b প্লাস c, 2 ইন্টু 0 মানে 0। তো তোমরা যে উৎপাদকের চ্যাপ্টার করেছো সেখানে খেয়াল করে দেখো, যদি a প্লাস b প্লাস c 0 হয় তাহলে কিন্তু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু হয় কি 3abc। তাহলে আমরা লাস্ট অফ অল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু পেলাম 3abc। এখন আমি রাশিটি লিখছি, পাশে করছি, এখন কমা দিলাম। যে রাশিটির মান বের করব সেটি কি? a স্কোয়ার বাই bc প্লাস b স্কোয়ার বাই ca
প্লাস সি স্কোয়ার বাই এ বি। তো এদের লসাগু দেখো এ বি সি হবে, বিসি দিয়ে যদি ভাগ করি এ থাকে, এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব, ঠিক অনুরূপে এখানে হবে বি কিউব, অনুরূপে এখানে হবে সি কিউব। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমরা তো পেয়েই গেছি আগে, থ্রি এ বি সি, আর নিচে আসে এ বি সি, এ বি সি কাটবে, তাহলে আমাদের উত্তর কত আসলো 3। এখন থেকে যতটা তোমরা অবজেক্টিভ প্র্যাকটিস করবে ক্লাস 9-এ, দেখবে অঙ্ক করার ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং সেটা মাধ্যমিকে খুব কাজে লাগবে। মাধ্যমিকে যেটুকু মার্কস বাদ চলে যায় এই অবজেক্টিভের জন্যই বাদ যায় বেশিরভাগ ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, এটি তোমাদের বইয়েরই প্রশ্ন, তবু আমি আরেকবার আলোচনা করি। এবিসিডি বর্গক্ষেত্রের ভিতরে এ ও বি সমবাহু ত্রিভুজ অবস্থিত, অর্থাৎ আমি চিত্রের সাহায্যে বোঝাচ্ছি, সেখানে সিওডি এর মান কত। আমি আবারও বলছি, আমি চিত্র হাতেই করব, তোমরা কিন্তু স্কেল পেন্সিল দিয়েই চিত্রটি করবে। আমি বর্গক্ষেত্র করার চেষ্টা করছি, কম বেশি হতে পারে। তো এই হচ্ছে এ বি সি ডি, তার ভেতরে এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি বাহুর সমান করে এখানে কাটতে হবে, আর এই এ বি বাহুর সমান করে এখানে কাটতে হবে, অর্থাৎ এরকম হবে। এটা ও বিন্দু দিলাম। তো আমাদের বলা আছে এটি সমবাহু ত্রিভুজ, মানে এই বাহুর সমান এই বাহু, তার সমান এই বাহু। আবার লক্ষ্য করো, এই এ বি বাহুর সমান কিন্তু এই সিডি বাহু, সিডির সমান আবার কি এডি। তো আমাদের চেয়েছে এই কোণটির মান, এইটি সি আর ও, ডি আর ও যোগ করে আমি দাগ দিচ্ছি, এই উপরের কোণটির মান কত, এই কোণটির মান কত। কোনো বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, আবার এ ও বি সমবাহু ত্রিভুজ হওয়ায় প্রত্যেকটি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এই কোণটির মান কত হবে। এই কোণটির মান আমি এখানে সংক্ষেপে করে দিচ্ছি, সিবিও, কোণ সিবিও, গোটা কোণটি ছিল 90, তার মধ্যে 60 গেল, তাহলে বাকিটি কত হবে, 90 থেকে 60 গেল মানে মাইনাস, ইকুয়াল টু কত হলো 30 ডিগ্রি। তার মানে আমরা পেলাম যে এই কোণটুকু 30 ডিগ্রি। এবার এই ত্রিভুজটির কথা চিন্তা করো, এই যে ত্রিভুজ আমি সেট করছি, সেই ত্রিভুজে এই দুটি বাহু সমান, তাহলে নিশ্চয়ই তাহলে এই দুটো কোণও সমান হবে। কোন ত্রিভুজ বলছি, ত্রিভুজ বিওসি এর বিও ইকুয়াল টু বিসি, এই যে বিও ইকুয়াল টু বিসি, তাই এই বেস কোণ দুটো কী হবে, সমান। তাহলে অতএব সেই কোণ দুটোর মান কত, কী নাম, একটা নাম বিওসি ইকুয়াল টু হবে এই কোণটি, সেই কোণটি কি বিসিও, এবং এই দুটো কোণের যোগফল তোমরা বুঝতেই পারছো, একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, কোনো ত্রিভুজের দুটি কোণের যোগফল কত, 180 মাইনাস 30, আর যেহেতু সমান তাই 2 দিয়ে ভাগ করলাম, প্রত্যেকের মান পেয়ে যাচ্ছি। 180 মাইনাস 30 মানে কত, 150 ডিগ্রি বাই 2 মানে কত পেলাম আমি, 75 ডিগ্রি। কত পেলাম ক্যালকুলেশন করে, 75। বুঝে নাও, তাহলে এই কোণ 60, এই কোণ পেলাম 75। অনুরূপে আমি এই দিকের কোণটি কি বলতে পারি, এটিও 75। তাহলে আমি এখানে লিখছি, অনুরূপে এই দিকের কোণটির নাম কি, কোণ এ ও ডি, সেটিও কত, 75। আচ্ছা, একটি বিন্দুর চারিদিকে মোট কোণের মান কত, 360। তার মধ্যে আমি তিনটে কোণ পেয়েছি, 75, 75, 60, তাহলে বাকিটি বেরোবে। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারবো, অতএব কোণ সিওডি ইকুয়াল টু 360 ডিগ্রি থেকে মাইনাস করব 75 প্লাস 75 প্লাস 60, তাহলে লক্ষ্য করো এখানে মাইনাস করলে ক্যালকুলেশন করে দেখো 150 ডিগ্রি।
এটি ভালো করে লিখে রাখবে এবং যাতে হাতের কাছে পাও, পরীক্ষার সময় রিভিশন লাগবে। এটা অনেকেই ভুলে যায়, সেই জন্য আমি বিশেষভাবে এটা মনে রাখার কথা বলছি। এখানে একবারে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটি, তাহলে লিখে নিতে পারবে। এবারে নেক্সট প্রবলেম 11 নম্বর। একটি সমকোণী ত্রিভুজের অর্ধ পরিসীমা এস একক, একক কথাটি লিখতে ভুলে গেছি, এস একক এবং অতিভুজ এক্স একক হলে প্রমাণ করো যে ত্রিভুজটির ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এক্স বর্গ একক। তো আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি। তোমরা নিশ্চয়ই স্কেল দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকানো শিখেছ, বা আমি আমার আগের ভিডিওতে বলেছি, যারা ধারাবাহিকভাবে আমার ভিডিও ফলো করবে সে জানবে। তো এটি সমকোণী ত্রিভুজ, এই অতিভুজ হলো এক্স, ধরো এই বাহুটিকে ধরলাম এ একক, এই বাহুকে ধরলাম বি একক। তো তোমরা তো জানো অতিভুজ এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটি থাক। আর অর্ধ পরিসীমা এস মানে কি? অর্ধ পরিসীমা এস মানে এটি কিউ আমরা কি বলতে পারি, এ প্লাস বি প্লাস সি, মানে এখানে এক্স বাই 2 ইকুয়াল টু এস। তাহলে এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 2s। নিশ্চয়ই ঠিক বলেছি, তোমরা মিলিয়ে নাও কথাটি আমি কি বললাম। তাহলে সেই হিসাবে যদি আমি এখানে এ প্লাস বি লিখি, তাহলে ওদিকে হবে কি 2s মাইনাস এক্স। এবার আমি দুদিকে বর্গ করছি, এখানে হোল স্কয়ার লিখলাম, তাহলে এদিকেও আমাকে কী লিখতে হবে, হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হিসেবে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু, এদিকে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝে যাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এখানে দেখো কত, এক্স স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু, এটি হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 এস এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কাটলাম। এখানে 2ab আছে, তো এই দুই জায়গায় 4 আছে, 4 কমন নিলাম, নিলে কি থাকবে এ স্কোয়ার মাইনাস এস এক্স। 2 দিয়ে 4কে তো কাটতেই পারি, তো হাফ ইন্টু এ বি, আমি ইচ্ছাকৃত হাফ দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও হাফ দিয়ে গুণ করব, হাফ ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এস এক্স। 2 কাটলো। হাফ এ বি মানে কি, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফলের হাফ, অর্থাৎ হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এখানে তাই এসছে তো, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু 2 কেটে গেছে, দুই জায়গায় দেখো এস আছে, এস কমন নিলাম, কি থাকলো এস মাইনাস এক্স বর্গ একক। প্রমাণ হয়ে গেল। আমি আরও পুরো বিষয়টি ক্যামেরায় ধরছি, তোমরা ভালো করে দেখে নাও, কারণ এই অঙ্কটি তোমাদের একটু ভালো করে প্র্যাকটিস করা দরকার। আশা করি এখন লিখতে অসুবিধা হবে না। আর তোমরা যারা এই অবজেক্টিভের ভিডিও পছন্দ করছো, তারা তো অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, এবং যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন প্রেস করবে। তোমরা সবই জানো, যাতে এখন থেকে পরপর এরকম অবজেক্টিভ এবং নতুন অঙ্ক দিতেই থাকবো, সুতরাং তোমরা যাতে আগে নোটিফাইড হও তার জন্য এই ব্যবস্থা করে রাখবে। নেক্সট অ্যান্ড লাস্ট ফর দিস ভিডিও, এটাই লাস্ট। কি বলেছে, একটি অর্ধবৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার, এটির মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বিষয়টি ভালো করে চিন্তা করবে। অর্ধবৃত্ত মানে চিত্রটি এরকম হবে,
দেখো, অর্ধবৃত্তের ভেতরে যদি আমি সর্ববৃহৎ ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এবিকে আমার একটি বাহু ধরেই করতে হবে। এবার এবিকে বাহু ধরে পরিধির উপর যে কোনো জায়গায় যদি আমি যোগ করি, ধরো এখানে যোগ করে একটি ত্রিভুজ হলো, সেটি কিন্তু সমকোণী ত্রিভুজ হয়। এটা তোমরা ক্লাস 10-এ গিয়ে পাবে যে অর্ধবৃত্তের এবিকে ব্যাস ধরে কোনো ত্রিভুজ অঙ্কন যদি করি আর বৃত্তের মধ্যে যে কোনো জায়গায়, এটি সমকোণ হবে। যদি আমি ঠিক এই কেন্দ্র বরাবর লম্ব অঙ্কন করলাম, করে সেটিকেও যোগ করি, তাহলেও কিন্তু একটু ত্রিভুজ পাবো। আবার যদি আমি এখানেও যোগ করি, করে এখানে অঙ্কন করি, সেটিও ত্রিভুজ পাবো। ধরো এর নাম দিলাম আমি পি কিউ আর। বিষয়টি চিন্তা করব, কিউ কি? কিউ এমন একটি ত্রিভুজ করেছি আমরা যার লম্ব কেন্দ্রে এসে আপতিত হয়েছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এরও যদি ক্ষেত্রফল বের করি, এখানে একটি লম্ব অঙ্কন করব। এরও ক্ষেত্রফল বের করতে গেলে এখানে লম্ব অঙ্কন করব। তো লক্ষ্য করে দেখো, যদি আমি এ পি বি ত্রিভুজ করি, তাহলে লম্ব অপেক্ষাকৃত ছোট, এরও লম্ব অপেক্ষাকৃত ছোট, আর একমাত্র এই কেন্দ্রে এসে যে লম্ব আপতিত হয়েছে সেই লম্বটি সবথেকে বড়। অর্থাৎ এখানে বৃহত্তম ত্রিভুজ কোনটি হলো? তাহলে বৃহত্তম ত্রিভুজ হচ্ছে, এটি কিন্তু হচ্ছে না, এর লম্ব ছোট। ভূমি সবার ক্ষেত্রে একই, ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি যদি সবার ক্ষেত্রে এক হয়, লম্ব যার বেশি উঁচু সেই হবে বৃহত্তম ত্রিভুজ। তাহলে এখানে বৃহত্তম ত্রিভুজ কোনটি হচ্ছে? ইকুয়াল টু এ কিউ বি। আর এ কিউ বি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি, তোমরা তো জানো, ইন্টু উচ্চতা। তো এ কিউ বি এর ভূমি কি? হাফ ইন্টু এ বি ইন্টু উচ্চতা ও কিউ। তো এ বি পুরোটি দেওয়া আছে কি? এ বি দেওয়া আছে ব্যাস, মানে কত আছে? 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ নিশ্চয়ই 14 সেমি হবে। তো যেহেতু কিউ থেকে ও বিন্দুতে এসে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এটি একটি বৃত্তের ব্যাসার্ধ, এটিও ব্যাসার্ধ, এটিও ব্যাসার্ধ, এটিও ব্যাসার্ধ। তাহলে হাফ এ বি হচ্ছে আমার 28, আর ও কিউ মানে হচ্ছে কত? আমার 14 বর্গ সেমি। তো আমি এখানে 2 দিয়ে কাটলে এটা 14 হবে। 14 ইন্টু 14 কত হয়? 196 বর্গ সেমি। তাহলে এই অঙ্কটিতে বিশেষ ব্যাপার আছে, কিভাবে আমরা বৃহত্তম ত্রিভুজ নির্ণয় করলাম। আমি যে চিত্রগুলো অঙ্কন করেছি এতগুলো চিত্র তোমরা করবে না, শুধু এই কিউ বিন্দুকে এবির সঙ্গে যুক্ত করে বলবে এক্ষেত্রে বৃহত্তম ত্রিভুজ এ কিউ বি, যেখানে ও কিউ লম্ব এ বি, যেখানে কি? ও কিউ লম্ব এ বি। অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যদি আমি কোনো পরিধি থেকে লম্ব অঙ্কন করি, সেই ত্রিভুজটি হবে কি? বৃহত্তম ত্রিভুজ। তাহলে তোমাদের সামনে চিত্র এবং অঙ্কটি থাকলো, তোমরা একটু দেখে নাও, নিয়ে যাতে ঠিক করে লিখতে পারো। তাহলে অবজেক্টিভের উপর ভিত্তি করে, ক্লাস 9-এর ম্যাথামেটিক্স বা অঙ্কের অবজেক্টিভের উপর ভিত্তি করে আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব দ্রুত পরপর অনেকগুলো ভিডিও তোমরা পাবে। এছাড়াও ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের গাণিতিক প্রশ্নাবলী, চ্যাপ্টার ধরে গাণিতিক প্রশ্নাবলী নিয়ে আমি আলোচনার ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ ফর টুডে।